সুপ্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও সম্মানিত ধান চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষের কুশি বৃদ্ধির কিভাবে করা যাবে। কুশি বৃদ্ধির কি কি উপায় আছে এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পাশাপাশি আরেকটি জিনিস জানবো যে আসলে ধানের আমরা যে পরিমাণে সার দেওয়ার কথা এই পরিমাণে সার দিয়েছি, কিন্তু এই সারগুলো জমিতে লাগতেছে না। এই সারগুলো কি করলে জমিতে লাগবে এবং অধিক হারে কুশি কিভাবে আসবে, কুশি আসার পাশাপাশি কিভাবে আমরা এই ধান ক্ষেত থেকে কাঙ্ক্ষিত ফলন বা বেশি ফলন পাবো, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি ধান চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর মূল পর্বে যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে কুশি বৃদ্ধিটা কেন গুরুত্বপূর্ণ? যে কুশি মানেই কিন্তু আসলে পাশকাঠি বা পাশপ শাখা। তো একটাই কথা আছে যে যত বেশি কুশি তত বেশি শীষ তত বেশি ফলন। এটা কিন্তু আসলে কুশির ক্ষেত্রে এই জন্যই আমাদের চাওয়া, মানে অর্থাৎ যত বেশি কুশি হবে তত বেশি শীষ হবে, তাহলে কিন্তু তত বেশি ফলন এমনিই বেশি হবে। আর সাধারণত রোপণের 20 থেকে 40 দিনের মধ্যেই কিন্তু এই কুশিগুলো আসে। আর আমরা যারা ধান চাষ করছি বর্তমান আমরা এই 20 থেকে 40 দিনের এই সময়টিতে আছি। তো আসলে কুশি বৃদ্ধি করার উপায়টা কি কি? অনেক চাষি ভাইরাই আমরা যা পরিমাণে সার দেওয়ার কথা, যতটুকু করে দেওয়ার কথা ততটুকু করেই দিছি, কিন্তু কাঙ্ক্ষিত কুশি পাচ্ছি না। আমরা যে 22টা অথবা 25টা কুশি চাচ্ছি, সেইখানে আমরা 10টা 12টা 8টা 10টার মধ্যে আছি। তো আমরা কিভাবে এই কাঙ্ক্ষিত কুশি বা অধিক কুশি পেয়ে অধিক শীষ উৎপাদন করে অধিক ফলন উৎপাদন করব, তার কি কোনো উপায় আছে না? এখন এইগুলো বলতে গেলে অনেক চাষি ভাইরা বলবে যে আসলে আমরা তো যতটুকু সার দেওয়ার কথা, যতগুলো ভিটামিন অনুখাদ্য যা দেওয়ার কথা সবগুলোই দিয়েছি, আসলে এখন কোনো উপায় আছে কিনা, তারপরেও তো কুশি বৃদ্ধি হচ্ছে না। তো যে সকল চাষি ভাইরা সকল সার দেওয়ার পরেও কুশি বৃদ্ধি হচ্ছে না, শুধু তাদের উদ্দেশ্যে বলি, আপনারা তিনটা মানে ফলো করতে পারেন, অর্থাৎ তিনটা উপায় ফলো করতে পারেন। এই তিনটে উপায়ের যে কোনো একটি কাজ হবেই। আপনি যেটা করছেন ওইটা বাদ দিবেন, যেটা আপনি করেননি ওই উপায়টাই ফলো করবেন। তাহলে প্রথম উপায়টা হচ্ছে, সার সঠিক পরিমাণে দেওয়ার পরেও যদি কাজ না হয়, তাহলে আপনি এই সারগুলোর মধ্যে এই যে আমি যেই কয়টি সারের কথা বলছি এটি দিচ্ছেন কিনা। অর্থাৎ এগুলো আবার সারও না, এগুলো এক ধরনের বুস্টার সার বা এক ধরনের উদ্দীপক সার। তো এই উদ্দীপক সার বা বুস্টার সার, তার মধ্যে একটির নাম হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড যদি আপনারা প্রয়োগ না করে থাকেন আপনার জমিতে, তাহলে হিউমিক অ্যাসিড যদি প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনি যে সারগুলো দিয়েছেন এই সারগুলো কিন্তু সঠিক পরিমাণে কাজ শুরু করবে। আপনার অনেক সময় সার কিন্তু কাজ করে না জমিতে, তার প্রধান কারণ হচ্ছে জমির বাফার ক্ষমতা কমে যাওয়া এবং জমির পিএইচ লেভেলের তারতম্য। তো এই হিউমিক অ্যাসিড প্রধানত যে কাজটি করে তা হচ্ছে জমির বাফার ক্ষমতা বৃদ্ধি করে এবং জমির পিএইচ লেভেল ঠিক করে। তো আপনি যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন, তাহলে কিন্তু এই যে আপনি যে বলতেছেন যে সারগুলো কাজ করে না, সারগুলো দিছি তারপরও কুশি আসতেছে না, তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজে সারগুলো কাজ করতে শুরু করছে। জমিতে যে চারাটা রোপণ করছি এই চারা থেকে দ্রুত কুশি আসা শুরু করছে। হিউমিক অ্যাসিড কেন আমরা প্রয়োগ করব তার বিশদ আলোচনা আছে, শর্টকাটে আমি বলি। হিউমিক অ্যাসিড বা হিউমাস হচ্ছে জমির একটা ধর্ম বা একটা স্তর। তো বিশেষ করে আমরা বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, বিভিন্ন সার, বিভিন্ন কীটনাশক প্রয়োগের ফলে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটার একটা স্তর অর্থাৎ হিউমাসটা আমরা ভেঙে ফেলছি। বিভিন্ন কারণে এটা ভেঙে গেছে। তো এইটা আবার যদি আমরা পুনরায় হিউমিক অ্যাসিড প্রয়োগের মাধ্যমে এই হিউমাসটা তৈরি করতে পারি, তাহলে আমরা যে সারগুলো প্রয়োগ করছি জমিতে এই সারগুলো জমি ধরে রাখবে, এই সারগুলো জমি গ্রহণ করতে পারবে। গ্রহণ করলে খুব সহজেই কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ফলাফলটা চাচ্ছি সেটা পাবো।
আমরা আগে 10 কেজি সার ব্যবহার করে যে রেজাল্টটা পাচ্ছিলাম, এখন আমরা 15 কেজি 20 কেজি ব্যবহার করে পাচ্ছি না। তার মানে কি, আমাদের সারগুলো যেই জমি কাজে লাগাবে এই হিউমাসটা জমিতে নাই, না থাকার কারণে, এটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু আমরা যেভাবে রেজাল্ট পাওয়ার কথা এইভাবে পাচ্ছি না। তাহলে এই হিউমাস যদি আমরা জমিতে কৃত্রিমভাবে কি যে কোনো উপায়ে সরবরাহ করতে পারি, তাহলেই কিন্তু খুব সহজেই আমাদের জমিতে প্রয়োগকৃত সারগুলো কাজ করবে। তো এই হিউমাস প্রয়োগে, ওই হিউমাস সরবরাহ বা হিউমাস যোগান দেওয়ার জন্য আমরা জমিতে প্রয়োগ করব হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড হিসাবে আপনারা বাজারে বিভিন্ন হিউমিক অ্যাসিড এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তার মধ্যে আপনারা, আমি কয়েকটির নাম বলতেছি, এগুলো ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজনে ভালো বিশ্বস্ত যে কোনো কোম্পানিরই আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রথমত আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে জিও গ্রিন। এটি বাজারজাত করেছে ফার্টিক ইন্টারন্যাশনাল। আপনারা ব্যবহার করতে পারেন হিউমিস্টার, এটা বাজারজাত করেছে এসিআই ক্রপকেয়ার। আপনারা ব্যবহার করতে পারেন হিউমিকিং, এটা বাজারজাত করেছে নিমপেক্স। তো এইরকম আরো অনেকগুলো কোম্পানির এই হিউমিক গুলো আছে, হিউমিক অ্যাসিড গুলো আছে, এগুলো আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখন আসি, আর কোন উপায়ে আমরা এই কৃষি বৃদ্ধি করতে পারবো। দর্শক বন্ধুরা, জমিতে আরেকটি উপায় হচ্ছে গাছের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা। এই অভিযোজন ক্ষমতাটা কি? অভিযোজন ক্ষমতা হচ্ছে উদ্ভিদের নিজের পুষে উঠে সয়ে উঠে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন ক্ষমতা বলে। আমরা সবাই যখন কোনো একটা সমস্যায় পড়ে যাই, তখন ওই সমস্যা থেকে যে কোনো ভাবে উত্তরণের জন্য কিন্তু আমরা উপায় বাইর করি। তো উদ্ভিদেরও এইরকম একটা উপায় আছে। একটা উদ্ভিদকে আপনি হেলে রাখবেন, সে দাঁড় হওয়ার চেষ্টা কিন্তু করবেই। তো এই যে অনেক ক্ষেত্রে আমরা চারা গাছ রোপণ করে রাখছি, যেভাবে বসে রাখছি ওভাবেই আছে, এইরকম ভাবে অনেক চাষির আমরা অভিযোগ পাই যে ভাই যেভাবে লাগাইছি ওভাবেই আছে। তো এখন উপায় হচ্ছে, অনেক বড় লোকের ছেলে পেলে থাকে না, যা খাবার পায় ঠিকই আর খায় না, ও গ্রহণই করতে চায় না। তো সেজন্য একে একটু কষ্টে ফেলান, এ কষ্ট বুঝবে, কষ্ট বুঝলে হচ্ছে ও নিজে নিতে চাবে, নিজে চেষ্টা করবে। তো সেজন্য আপনি যেমন সার পানি সব দিয়েছেন, কিন্তু গাছগুলো আসলে ওইভাবে গ্রহণ করতেছে না। তাহলে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে জমিটা শুকনা দিয়ে দেন। এমন শুকনা দিবেন সেটাকে ফাটিয়ে ফেলেন। যখন ফাটিয়ে ফেলবেন তখন কিন্তু গাছ দেখবে পানি আমার নাই, আমার সার নাই, আমার খাদ্য নেই। তখন সে কিন্তু পুষে উঠার চেষ্টা করবে, সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তার খাদ্য খুঁজবে। তখন আপনি আবার জমিতে পানি দিয়ে দেন, যে পরিমাণে সার দেওয়ার কথা এই পরিমাণে সার দিয়ে দেন। এখন আপনি খুব সহজে লক্ষ্য করবেন যে আপনার গাছগুলো খাদ্য গ্রহণ করতে শুরু করছে, যেই সারগুলো দিয়েছেন এই সারগুলো নিতে শুরু করছে, এবং শুকনার পরে পরেই দেখবেন আপনি অনেকটা রিকভারি হতে শুরু করছে, আপনি যেমনটি চাচ্ছেন তেমন হবে। এটা হয়, এটা বিজ্ঞানসম্মত। কারণ উদ্ভিদ তার নিজস্ব অভিযোজন ক্ষমতা, খাপ খেয়ে নেওয়ার ক্ষমতা, এই খাপ খেয়ে নেওয়ার ক্ষমতাটা প্রয়োগ করা শুরু করে। এটা আমাদের সকল প্রাণীর এই স্বভাবটা আছে, এই স্বভাবসুলভ আচরণ আমরা করবই। তো তৃতীয়ত, এই হচ্ছে দ্বিতীয়ত উপায়। এখন আমরা জানি তৃতীয়ত আর আমরা কোন উপায় ব্যবহার করে এই গাছগুলোকে কুশি বৃদ্ধি করতে পারবো এবং গাছগুলো আমাদের সার গ্রহণ করবে, সেই কাজটাতে আনতে পারবো। তো এই যে গাছগুলো সার ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় রাসায়নিক সার যতটুকু দেওয়ার কথা ততটুকুই দেই, কিন্তু কিছু যে সহযোগী সার আছে সেই সারগুলো আমরা প্রয়োগ করি না। অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে সহযোগী সারের ক্ষেত্রে বিশেষ করে একটি প্রয়োজনীয় সার, সেটি হচ্ছে সালফার। এই সালফারটা আমরা একেবারেই প্রয়োগ করি না। আর এই সালফারটা এই কুশি বৃদ্ধির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সার। বিশেষ করে এই সালফার যে এমন প্রয়োজন জমিতে, সেজন্য আপনি দেখেন এই সকল সারের সাথে সহযোগী সার হিসাবে কিন্তু কম বেশি এই সালফার দেওয়া থাকে। যেমন আপনি যদি জিপসাম ব্যবহার করেন সেখানেও সালফার দেওয়া আছে, আপনি যদি ম্যাগনেসিয়াম ব্যবহার করেন সেখানেও কিন্তু সালফার দেওয়া আছে, আপনি যদি জিঙ্ক সালফেট ব্যবহার করেন সেখানেও কিন্তু সালফার দেওয়া আছে। তার মানে কি, আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি নিজের সালফার সারটা প্রয়োগ করেন না। তাহলে এই সালফার আপনার জমিতে যদি প্রয়োগ না করেন, আপনার অন্যান্য সারগুলো সহজে ধরতেই চাবে না। অর্থাৎ সালফার যদিও একটু আলাদা সার একটা, তারপরেও কিন্তু এটি একটি সহযোগী সার, মানে এটা অন্যান্য সারকে ধরাতে সহায়তা করে।
তাহলে এই সালফার আপনি ম্যাগনেসিয়াম, জিপ অথবা জিঙ্ক সালফেটের সাথে প্রয়োগ করতে পারেন। আর যদি তা না হয় সেই ক্ষেত্রে আপনি সরাসরি প্রয়োগের ক্ষেত্রে আপনি 80% যে সালফারগুলো আছে, যেমন সালফক্স, সালকক্স, থিওভিট, গেইভেট, মনোভিট, এই ধরনের যে 80% সালফারগুলো আছে, এই সালফারগুলো যদি কুশি বাড়ানোর জন্য যে কোনো সারের সাথে সহযোগী হিসাবে প্রয়োগ করেন, তাহলে খুব দ্রুত এটার রেজাল্ট পাবেন বলেই আমরা মনে করি এবং এটার রেজাল্ট পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকের মেসেজ। কুশি বাড়ানোর জন্য যে আলাদা কোনো কোনো উপায় আছে, এমন তাবিজ আছে যে আজকে দিলাম কালকে রেজাল্ট, এইরকম আসলে খুব বেশি ইফেক্টিভ কার্যকারী কোনো আছে বলে আমরা মনে করি না। আর ওইরকম চমকপ্রদ ভিডিও আমরা আসলে বানাতেও পারি না, করতেও পারি না। আর অযথা আপনাদের টাকাও খরচ করতে পারবো না। তবে আরেকটি উপায় আছে, তা হচ্ছে যদি সারগুলো আপনাদের একেবারেই না ধরে সেই ক্ষেত্রে আপনি স্প্রে টাইপ সার যেগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। অনেক সময় জমির পিএইচ লেভেলের কারণে সারগুলো জমি থেকে গাছ গ্রহণ করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি যদি স্প্রে করে সরাসরি পাতার মাধ্যমে গাছের শরীরে প্রবেশ করাতে পারেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো কাজ করে। তো এই স্প্রে টাইপ সারগুলো সাধারণত অনেক নামে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা সেটাকে আপনাকে ফলো করতে হবে NPKS, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সালফার, এই কয়েকটি সমন্বয়ে যে সার স্প্রে টাইপ সারগুলো বেরোচ্ছে। তো এগুলোতে আপনারা অনেক কয়েকটি নামে পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে আমেরিকান NPKS, একটি হচ্ছে নুট্রাফস, তার নাম একটি হচ্ছে ফার্টিসফ। তো এই নামে আপনারা অনেকগুলোই পেয়ে যাবেন। আপনাদের এলাকায় যেটি সহজলভ্য বা সহজে পাওয়া যায়, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, ওই দেশ থেকেই আপনারা ওই নামই কিনবেন এবং প্রয়োগ করবেন। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটি ছোট করতে চাওয়ার পরেও অনেকটা বড় হয়ে গেল। আমার এই বড় হওয়াতে আসলে অনেকেই অনেক কথা বলেন। তো বলেন, সমস্যা নেই, যেই ভাইরা জানার জন্য বোঝার জন্য দেখেন তারা ঠিকই দেখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।